দেখছেন এটিএন নিউজ হ্যাপেনিং পয়েন্টের আজকের আয়োজনে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি জান্নাতুন নাহার জাকিয়া। দর্শক, আজকে আমরা কথা বলবো তৈরি পোশাক শিল্পের নতুন বাজার নিয়ে, এবং এই নতুন বাজার খুঁজতে যেয়ে যে পোশাক শিল্পে একটা হতাশা তৈরি হয়েছে তা নিয়েও কিন্তু আমাদের এই আয়োজনে আমরা কথা বলবো। 3 শিল্প এলাকায় 7 মাসে যে 95টি কারখানা বন্ধ হয়ে গেছে সে সম্পর্কে আলোচনা করব। শ্রমিক মালিক যে অসন্তোষ আছে সেটা নিয়েও আজকে কথা বলবো আমাদের অতিথির সঙ্গে। আজকে অতিথি হিসেবে আমাদের সঙ্গে উপস্থিত আছেন ডক্টর কামরুজ্জামান কায়সার, পরিচালক অর্থ মাইক্রোফাইবার গ্রুপ। আমরা মাইক্রোফাইবার গ্রুপ বলতে যদি একটু বলতে চাই যে দেশের অন্যতম শীর্ষস্থানীয় তৈরি পোশাক শিল্প গোষ্ঠী তারা। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ। আমরা শুরুতে আমাদের দর্শকদেরকে বলছিলাম যে তৈরি পোশাক শিল্পের নতুন বাজার নিয়ে আজকে আমরা কথা বলবো। তৈরি পোশাক শিল্পের নতুন বাজার কথা বলতে গেলে আসলে এখন যে বর্তমানে শিল্প কারখানার অবস্থা সেটা সামনে চলে আসে। গত 7 মাসের একটা পরিসংখ্যান আমরা দেখতে পাচ্ছি, সেখানে 95টি শিল্প কারখানা বন্ধ হয়ে গেছে। এই যে পোশাক শিল্প কারখানাগুলো বন্ধ হয়ে গেছে, আপনি তো তৈরি পোশাক শিল্পের সাথে সরাসরি জড়িত, আপনি এই অবস্থানটাকে অশনি সংকেত হিসেবে দেখতে পাচ্ছেন কিনা? না, তা তো বলাই যায় যে এটা অশনি সংকেত হিসাবে এটা তো ইঙ্গিত করাই যায়, কিন্তু বিষয়টা হচ্ছে যে রাজনৈতিক পট পরিবর্তনের পর এখানে কিছু বিশেষ কিছু ঘটনার প্রেক্ষিতে আজকের এই অবস্থাটা দাঁড়িয়েছে আর কি। এখানে মোটা দাগে যদি আমরা চিহ্নিত করি তাহলে 3টা কারণকে আমরা উল্লেখ করতে পারি যে কেন এই যে 95টা ফ্যাক্টরির কথা বলেছেন বা শতাধিক ফ্যাক্টরি অত হতে পারে, তো কেন বন্ধ হলো আর কি। সেটা হলো যে 5ই আগস্টের পর যে বিষয়টা দাঁড়িয়েছে সেটা হলো যে রাজনীতির সাথে যারা সরাসরি যুক্ত মালিক পক্ষ যারা আছে তাদের ফ্যাক্টরিতে সরাসরি অ্যাটাক হয়েছে, অগ্নিসংযোগ হয়েছে, ভাঙচুর হয়েছে, তো তাদের ওই ফ্যাক্টরিগুলোকে বন্ধ রাখতে তারা বাধ্য হয়েছে। এই একটা বিষয়। আরেকটা হলো যে কিছু মালিক পক্ষ আছে যে তাদের পর্যাপ্ত মানে আর্থিক ফ্যাসিলিটিস নাই বা আর্থিক সংকটে তারা আছে এবং তাদের অ্যাভেলেবেল আপনার ক্রয়াদেশ নাই, যার কারণে তাদের ফ্যাক্টরিকে চালাতে তাদের অসুবিধা হচ্ছে। আরেকটা বিশেষ কারণ হলো যে সে রাজনীতি করে না, কিন্তু রাজনৈতিক ভাবে বিশেষ আশীর্বাদ পুষ্ট হয়ে সে ব্যবসা পরিচালনা করার কারণে তার উপর একটা গোষ্ঠী ক্ষিপ্ত হয়ে তার ফ্যাক্টরিতে হয়তো একটা টার্গেট করেছে, যার আশঙ্কায় সে হয়তো আত্মগোপনে আছে, যার কারণে সে বেতন ভাতা বা বিভিন্ন ধরনের যে চলমান যে একটা ফ্যাক্টরির যে কার্যক্রম এটা পরিচালনা করতে অসুবিধা হচ্ছে, ক্রমান্বয়ে সেই ফ্যাক্টরি রুগ্ন হয়ে যাচ্ছে। এই 3টা মোটা দাগে যদি বলা হয়, এই 3টা কারণের কারণে বর্তমানে এই শিল্পের একটু স্থবিরতা দেখা দিচ্ছে। তবে অর্ডার আমাদের আছে, আমি বলবো না যে অর্ডার নেই, বাইরে যে মুখ ফিরিয়ে নিয়েছে তা না। 5ই আগস্টের পর পট পরিবর্তনের পর কিন্তু বাইরদের একটা সংখ্যা ছিল, সেটা আমরা কিন্তু আস্তে আস্তে আবার কাটিয়ে উঠেছি। আপনারা জানেন যে আমরা এই ধরনের দুর্যোগ কিন্তু এটা প্রথম নয়, আমরা এগুলো অনেক ফেস করেছি। কোভিডের সময় আমরা ফেস করেছি বা বিভিন্ন সময়ে আমাদের কিন্তু অনেক ঝড়ঝাপটা আমাদের এসেছে। তো আমরা আসলে খুব কর্মমুখী যে শ্রমিক যে যাদেরকে নিয়ে আমরা কাজ করি তারা কিন্তু আসলে কাজে আগ্রহী। আমাদের বাংলাদেশি শ্রমিকদের মধ্যে কর্মপ্রেরণার একটা উদ্দীপ্ত ভাব সবসময় আছে। আমরা যে তাদের কাজ দিতে পারি, আমরা কিন্তু এটাকে আমরা উঠিয়ে আনতে পারবো। তো এখন বর্তমান অবস্থায় সাময়িক সংকট হলেও আমাদের যে ক্রয়াদেশ আছে সেটাকে যদি আমরা চলমান রেখে বায়ারদের স্যাটিসফ্যাকশনটা রাখতে পারি তাহলে আগামী দিনে এই শিল্প ঘুরে দাঁড়াবে ইনশাআল্লাহ। আপনার কি মনে হয় না যে এখন যে অবস্থাটা চলছে আসলে তার পেছনে বায়ারদেরও আসলে ভূমিকা আছে? কারণ বলা হচ্ছে যে বাংলাদেশের যে শিল্প কারখানা পোশাক রপ্তানি শিল্পে বায়াররা মুখ ফিরিয়ে নিচ্ছেন, এটা কতটুকু সত্য? এইটা তো আসলে একটা ইন্টারন্যাশনাল কম্পিটিশন, বায়াররা মুখ ফিরিয়ে নিবে। এখানে আমাদের যারা প্রতিযোগী যারা আছে তারা তো চাবে যে বায়াররা যাতে তাদের দিকে ধাবিত হয়। এখানে আমাদের শক্ত প্রতিদ্বন্দ্বীর মধ্যে বর্তমানে ভারত, তারপর আপনার পাকিস্তানও এসেছে, ভিয়েতনাম, কম্বোডিয়া, লাওস, তারা তো আগেই ছিল। তো সস্তা শ্রমের কথা যদি ভাবা হয় তাহলে ভারত কিন্তু সস্তা শ্রমে আমাদের খুব কাছাকাছি। তো সেই ক্ষেত্রে তারা চেষ্টা করছে যে আমাদের যে নিট শিল্প, বিশেষ করে আমরা চায়নার পরে ওয়ার্ল্ড মার্কেটে আমাদের যে অবস্থান এটাকে কিভাবে ক্ষুণ্ণ করা যায়। ইন্ডিয়া অলরেডি আপনার একটা নিট সিটি করেছে আপনার গুজরাটে, যেটা নরেন্দ্র মোদীর তার এলাকা, সেখানে ওয়ান স্টপ সার্ভিস দিয়ে অনেক ধরনের ফ্যাসিলিটিস দিচ্ছে বাইরদেরকে আকৃষ্ট করার জন্য। তো সেই ক্ষেত্রে যদি তারা অবশ্যই চেষ্টা করবে বাংলাদেশের যে লোয়ার এন্ডের যে ব্যাপক কাজগুলো এগুলো কিভাবে ডাইভার্ট করা যায়। আচ্ছা, আমরা শ্রমিকের কথা বলছিলাম। এখন আমরা জানি যে বন্ধ হয়ে যাচ্ছে, আসলে ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে ব্যাকসিমকো শিল্প পার্কে 14টি প্রতিষ্ঠান
প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে এবং অর্থনীতিতে আসলে এটার কতটা প্রভাব পড়বে। আমরা যদি শ্রমিকদের কথাই ধরি, আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে কোম্পানি বন্ধের জন্য মালিক পলাতক রয়েছে রাজনৈতিক কারণে, সেখানে বেক্সিমকোর দায়িত্ব কিন্তু সরকার পক্ষ থেকে নেওয়া হয়েছে। এই যে বিপুল সংখ্যক শ্রমিক অনেকটা বছর শ্রম দেওয়ার পর হুট করে বেকার হয়ে যাচ্ছে, তারা সেই ন্যায্য পাওনাটাও পাচ্ছে না, তাহলে এই বেক্সিমকোর দায়িত্ব সরকার নিচ্ছে, অন্যান্য কোম্পানির দায়িত্ব কি সরকার নিতে পারে? আপনার কি মনে হয়? এটা দুঃখজনক। আসলে এত বড় একটা শিল্প গোষ্ঠী বন্ধ হয়ে যাওয়া তো এটা আমাদের অর্থনীতির জন্য একটা হুমকি বা অর্থনীতির জন্য এটা নেতিবাচক একটা বার্তা দেয় আমাদের। তো এখন এটা তো একটা রাজনৈতিক একটা প্রেক্ষাপটে এই বিষয়টা দাঁড়িয়েছে। আর ওনার বিশেষ করে বেক্সিমকোর যে কর্ণধার সালমান এফ রহমান সাহেবের অনেক লোন লায়াবিলিটিস আছে, তো সেগুলো উনি আসলে ক্ষমতায় থাকার সময় এটা বোঝা যায়নি। এখন যখন আপনার আর্থিক প্রতিষ্ঠানগুলো তার কাছ থেকে সেই তার অর্থ ফেরতের যে বিষয়টা দাঁড়িয়েছে, এটা কিন্তু সে পরিশোধ করতে পারছে না, তার অ্যাসেটের চেয়ে তার লায়াবিলিটিস বেড়ে গিয়েছে। তো এখন এটাকে বন্ধ করা ছাড়া উপায় ছিল না। হয়তো পট পরিবর্তনের পর এটা খুব তড়িৎ গতিতে বন্ধ হয়েছে, কিন্তু যদি সরকার থাকতো, আওয়ামী লীগ সরকারও যদি পাওয়ারে থাকতো, এই শিল্পগুলো কিন্তু আস্তে আস্তে বন্ধ হয়ে যেত। আমরা আগে থেকেই এটা আভাস পাচ্ছিলাম যে বেক্সিমকো ফার্মা ছাড়া আর কোনো তার অঙ্গ প্রতিষ্ঠান কিন্তু লাভজনক অবস্থানে নাই। তো সেই ক্ষেত্রে এখন যেটা বন্ধ হয়ে গেছে, শ্রমিকরা বেকার হয়ে গেছে, শ্রমিকদের জন্য কিন্তু সরকার দায়িত্ব নিয়ে শ্রম আইনের ভিত্তিতে তাদের কিন্তু তাদের যে পাওনা এগুলো পরিশোধ করার ব্যবস্থা নিয়েছে। সেটা বেক্সিমকো গ্রুপের জন্য। অন্যান্য যারা আছে সেটাও কিন্তু আমাদের ট্রেড বডি থেকে বলা হয়েছে যে প্রত্যেকটা প্রতিষ্ঠান যাদের শ্রম আইনের ভিত্তিতে তাদেরকে বুঝিয়ে দেয়, তাদের পাওনাপাতি যাতে বুঝিয়ে দেয়, সেই জন্য ব্যাংকের সাথে একটা অ্যারেঞ্জমেন্ট করতে হবে। তাদের যে ব্যাংকে সাথে যে তাদের একটা আর্থিক লেনদেন আছে বা তাদের একটা ফিক্সড ডিপোজিট জাতীয় যেগুলো আছে, এগুলোকে এনকেশ করে শ্রমিকদেরকে বিদায় করতে হবে। আসলে শ্রমিকদের যদি শুধু আমি বেক্সিমকো বা অন্যান্য ফ্যাক্টরির কথা বলবো না, সবগুলো ফ্যাক্টরি কিন্তু আমাদের একই দেশে এবং একই স্থানে আমরা পরিচালনা করছি। একটার যদি একটা রেশ এটা অন্য জায়গায় গিয়ে পড়তে পারে। আমরা এটা চাই, ট্রেড বডি চাই যে শান্তশিষ্টভাবে খুব সুন্দরভাবে যাতে সবগুলো ফ্যাক্টরির শ্রমিকদের তাদের ন্যায্য পাওনা তারা মিটিয়ে দেওয়া হয় এবং তারা যাতে হ্যাপি থাকে। তারা হয়তো এই শিল্পে থাকবে না, অন্য শিল্পে যাবে বা চেষ্টা করবে নতুন নতুন শিল্পে তারা নিজেদেরকে অ্যাবজর্ব করার জন্য। আচ্ছা স্যার, আমরা বায়ারদের কথা বলছিলাম। এক্ষেত্রে যদি আমরা বলি যে যুক্তরাষ্ট্র কিন্তু আমাদের অন্যতম ক্রেতা, সেখানে বলা হচ্ছে যে যুক্তরাষ্ট্র থেকে পোশাক রপ্তানিতে ভাটা পড়েছে, এটা কতটুকু সত্যি? না, আমি বলবো এটা ডিফার করবো আপনার সাথে, যে আমি তো এখন দেখছি যে গত 2 মাসে যে রিপোর্ট, তাতে তো এই যে ট্রাম্প প্রশাসন ক্ষমতায় আসার পর এখন আমরা তো সেখান থেকে অর্ডার বেশি পাচ্ছি। আপনি আরেকটা রিপোর্ট দেখবেন যে শতকরা 13% রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে যুক্তরাষ্ট্রে। সেটাতে আমি পরে আলোচনায় আসতাম আসলে, কারণ একটা সুখবর আমরা দিতে চাচ্ছিলাম আমাদের দর্শকদের জন্য যে পোশাক কারখানাগুলো বন্ধ হলেও কিন্তু আমাদের রপ্তানি আয়টা বৃদ্ধি পাচ্ছে। হ্যাঁ, এটা একটা কিন্তু বেশ সুখবর, কিন্তু এটা নিয়ে আমরা আলোচনা করব, তবে একটা বিরতির পর। দর্শক আমাদের সঙ্গে থাকুন, একটা বিরতির পর আমরা এই খবর নিয়ে ফিরছি। বিরতির পর আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের হ্যাপেনিং পয়েন্টের আয়োজনে। আজকে আমরা তৈরি পোশাক শিল্পের নতুন বাজার প্রসঙ্গে কথা বলছিলাম এবং বিরতিতে যে আবার এক মুহূর্তে কিন্তু একটা সুখবর আপনাদেরকে দিয়েছিলাম যে কারখানা বন্ধ হলেও রপ্তানি প্রবৃদ্ধি কিন্তু বাড়ছে এবং একদিকে কারখানা বন্ধ, অন্যদিকে রপ্তানি বাড়ছে। গত 6-7 মাসে তৈরি পোশাক খাতে যে শতাধিক কারখানা বন্ধ হয়েছে এবং আশঙ্কা আছে যে আরও কতগুলো প্রতিষ্ঠান বন্ধ হবে, সেখানে এই যে রপ্তানি বাড়ছে, পেছনে কারণগুলো আসলে কি? রপ্তানি বাড়ার কারণ হলো যে যুক্তরাষ্ট্রের বাজারের কথা যদি আমি বলি, আপনি জানেন যে যুক্তরাষ্ট্রের নতুন সরকার ক্ষমতায় এসেছে, ট্রাম্প প্রশাসন। তো ট্রাম্প প্রশাসন আসার পরেই কিন্তু তাদের যে প্রচলিত যে মার্কেট, বিশেষ করে ভিয়েতনাম, চায়না, কম্বোডিয়া, এই যে তাদের প্রধান যে বাজার থেকে তারা তৈরি পোশাক নিত, সেখানে কিন্তু তারা শুল্ক আরোপ করেছে। শুল্ক আরোপ করেছে চায়নাকে, তারপর আপনি মেক্সিকো, কানাডা, ভিয়েতনাম, এগুলোর উপরে তাদের নতুন শুল্ক আরোপ করার কারণে তাদের এখন এটা কস্টিংটা বেড়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমাদের জন্য একটা সুখবর যে আমাদের বাজারে বা আমাদের উপরে কোনো তাদের এক্সট্রা কোনো
ট্যাক্স আরোপ করা হয়নি, আচ্ছা। যার কারণে কিছু প্রেশারটা থাকছে না। আমেরিকান বায়ার আমাদের এদিকে ধাবিত হচ্ছে। গত 2 মাসের রিপোর্টে আমাদের 13 ভাগ প্রবৃদ্ধি হয়েছে বাহ। তৈরি পোশাকে আমেরিকান বাজারে। আচ্ছা। তো এটা একটা ভালো দিক। আর আমরা তো আসলে ওই লোয়ার এন্ডের কাজ করতে অভ্যস্ত, আমরা সবসময় লোয়ার এন্ডের কাজে আমরা অভ্যস্ত, এবং বায়াররাও জানে যে এই লোয়ার এন্ডের যে কাজগুলো, বেসিক যে কাজগুলো, এগুলো বাংলাদেশ খুব ভালোভাবে এক্সিকিউট করতে পারে, যার কারণে এখনো আমরা সেই সক্ষমতা ধরে রেখেছি। আর বায়ারদের আস্থায় আমরা এখনো আছি বলে আমাদের এই বাজারটা এখনো আছে। আর সস্তা শ্রমের যে কথাটা বলা হয়, যে আমরা এখনো সস্তা শ্রমে কিন্তু সর্বনিম্ন অবস্থানেই আছি। আচ্ছা স্যার, আমরা কি আমাদের আরএমজি বাজার কি ভারত, শ্রীলঙ্কা বা ভিয়েতনামের দিকে ঝুঁকে পড়ছে? হ্যাঁ, সেটা তো হতে পারে, সেটা তো আসলে বায়াররা তাদের পছন্দের ব্যাপার, তারা কোন প্রোডাক্ট কোত্থেকে নিবে সেটা তাদের ব্যাপার। কিন্তু তাদেরও কিন্তু প্রোডাক্ট সোর্সিংয়ের ক্ষেত্রে কিছু আপনার সেগমেন্টেশন আছে। সেই সেগমেন্টেশনটা কি, যে তারা ফেন্সি কাজ যেগুলো হয়, হায়ার এন্ডের ভ্যালুয়েটেড যে প্রোডাক্ট, সেটা কিন্তু তারা বাংলাদেশকে দিবে না। কেন দিবে না? আমাদের যে অটোমেশন নেই, বা আমাদের যে আধুনিক যে প্রযুক্তির যে উৎকর্ষতা, এটার একটু অভাব আছে আমাদের। বা মিডিয়ামের যে কাজগুলো, সেগুলো কিছু কিছু আসে। আমরা মোস্টলি লোয়ার এন্ডের যে কাজগুলো, এটাই আপনার টোটাল যে তৈরি পোশাকের যে বাজার, সেই বাজারে প্রায় 60% কিন্তু এটাই। তো সেক্ষেত্রে আমরা ওই যে ভলিউম যে কাজটা, এই ভলিউম কাজে কিন্তু আমরা এখনও ধরে রেখেছি, যার কারণে বায়াররা যতই তারা সুইচ করুক, বিভিন্ন দেশে যাক বা বিভিন্ন মার্কেট সোর্সিং করবে, এটা খুব বিজনেসের একটা প্রচলিত প্রক্রিয়া। তো সেইটা তাদের থাকবে, কিন্তু ঘুরে ফিরে কিন্তু তারা ঠিকই বাংলাদেশে আসছে, কারণ লোয়ার এন্ডে এত সস্তায় আর কোথাও তারা পাচ্ছে না। বাহ, এটা তাহলে বাংলাদেশের জন্য আসলে বেশ একটা সুখবর। আমরা প্রায় সময় দেখি যে গার্মেন্টস কারখানাগুলোতে চলছে, কিন্তু রেগুলার বেতন দেওয়া হয় না। এজন্য কিন্তু মাঝে মাঝে আমরা শ্রমিক অসন্তোষ দেখতে পাই, যেটা আসলে দমানো বেশ কঠিন হয়ে পড়ে, সরকারের জন্য হোক বা আপনাদের জন্য হোক। এই যে মাঝে মাঝে এই বেতন না দেওয়ার যে প্রসঙ্গটা আসছে, বা বেতন বৃদ্ধির জন্য শ্রমিক আন্দোলন হচ্ছে, তবে কোনো কোনো ফ্যাক্টরি বেতনও দিতে পারছে না, এই প্রসঙ্গে আসলে আপনি কি বলবেন? এটা আসলে কি, যে কমপ্লায়েন্স যদি মেনটেন আপনি করতে পারেন, তাহলে এই বেতন না দেওয়ার কোনো কারণ নেই। কিছু ফ্যাক্টরি আছে যে উইদাউট কমপ্লায়েন্সে তারা কাজ করছে, তাদের যে কর্মপরিবেশ বা তাদের যে সামগ্রিকভাবে ওয়ার্কার্স ফ্রেন্ডলি যে বিষয়গুলো, যে ফ্যাক্টরগুলো মেনটেন করতে হয়, সেগুলো তারা মেনটেন করে না। অনেকটা তারা আরেকটা ফ্যাক্টরির সাব কন্ট্রাক্টে কাজ করে। তো সেটা কি সবসময় রিস্কি, কারণ আমি একজন বড় বটবৃক্ষের দিকে তাকিয়ে আছি, সে যদি আমাকে কাজ দেয় তাহলে আমার ফ্যাক্টরি রান করবে, নাহলে রান করবে না। তো কখনো দেখা যায় যে বটবৃক্ষ যারা বড় বড় ফ্যাক্টরি, তারা তাদের কাজ এমন সময় তারা দেয়, যদি সারপ্লাস হয় তখনই তাদেরকে দেয়। তো যখন সারপ্লাস হয় না, তখন ওই যে ছোট ফ্যাক্টরিগুলোতে তারা কাজ দিতে পারে না, তখন তারা আর্থিক সংকটে পড়ে, বেতন দিতে পারে না, একটা শ্রমিক অসন্তোষ দেখা যায়। যার কারণে এখন যে সময় এসেছে আগামীতে, সেটা হলো যে কমপ্লায়েন্স হতে হবে, ফিনান্সিয়ালি স্ট্রং হতে হবে, এবং ডাইরেক্ট বায়ারের কাজ করতে হবে। ওই ভায়া হয়ে যদি কোনো কাজ করে কোনো ফ্যাক্টরি, তার জন্য রিস্কি, এবং ক্ষণে ক্ষণে একটা দুশ্চিন্তা, ক্ষণে ক্ষণে কিন্তু একটা অসন্তোষের একটা সম্ভাবনা থাকবে। আচ্ছা, আমাদের এই প্রায় গত বছর যেটা আমরা দেখেছি, বা বেশ কয়েক বছর দেখেছি, আর্থিক খাতে বেশ একটা অস্থিরতা সৃষ্টি হয়েছে আমরা দেখেছিলাম। কাঁচামাল আমদানিতে আসলে এলসি সমস্যা ছিল কিছুদিন আগেও, ডলার সমস্যা ছিল, সেখান থেকে কি এখন উত্তরণ হয়েছে কিনা, বা এখন রেগুলার এলসি খোলা যাচ্ছে কিনা? এখন অনেকটা স্বাভাবিক পর্যায়ের দিকে আসছে বলা যায়। যে আপনার জানেন যে 5ই আগস্টের তৎকালীন সরকারের পট পরিবর্তনের পর আপনার আর্থিক যে খাতটা খুবই আপনার এলোমেলো ছিল, এটা থেকে আপনার একটা স্বাভাবিক অবস্থায় ফিরে আসার ক্ষেত্রে আমাদের সরকার এবং কেন্দ্রীয় ব্যাংকের যে আপনার বেল আউট প্রোগ্রাম তারা নিয়েছিল, এবং আমি ধন্যবাদ জানাই যে বর্তমান গভর্নর বিশিষ্ট অর্থনীতিবিদ আহসান এস মনসুর সাহেব, উনি চমৎকারভাবে আপনার বিভিন্ন যে রুগ্ন ব্যাংকগুলো আছে, এই ব্যাংকগুলোকে সবল ব্যাংকের মাধ্যমে অর্থায়ন করে তাদেরকে একটা সচল অবস্থায় রেখেছে, এবং তাদেরকে বন্ধ হওয়ার যে একটা সমূহ সম্ভাবনা ছিল, সেখান থেকে কিন্তু উত্তরিত করেছে। তো সেই জন্য আমি বলি যে আস্তে আস্তে একটা মানুষের আস্থা এসেছে। অনেক সময় আপনি দেখেছেন যে গত 6 মাস আগে কিন্তু মানুষের মধ্যে একটা প্যানিক ছিল, যে ওই ব্যাংক বন্ধ হয়ে যাচ্ছে, ওই ব্যাংকের টাকা অন্যদিকে সরিয়ে নিচ্ছে, তারল্য সংকটে পড়ে যাচ্ছিল বিভিন্ন ব্যাংকগুলো। সেখান থেকে একটা স্বাভাবিক অবস্থায় এসছে, এবং আগে আপনার শতভাগ ক্যাশ মানি দিয়ে আপনার এলসি করা লাগতো, এখন সেটা কিন্তু কমিয়ে কমিয়ে আপনার এখন প্রায় 50%, 30-40% কিন্তু এলসি যদি আপনি ক্যাশ মানি দিয়ে করেন, তাহলে সেটা আপনি এলসি এক্সিকিউট করতে পারেন। এই যে এটা একটা ভালো দিক, যে অর্থনীতিতে আমরা যেরকম আমরা খাদের কিনারে পড়ে গিয়েছিলাম বিগত সরকারের সময়, সেখান থেকে আমরা উঠে আসতে পেরেছি। সুন্দর অর্থনৈতিক ব্যবস্থাপনা, ম্যাক্রো ইকোনমিক্স এবং মাইক্রো ইকোনমিক্স দুইটাকে সমন্বয় করে একটা স্বাভাবিক অবস্থায় আসার একটা লক্ষণ আমরা দেখছি। এটা আমাদের অর্থনীতির জন্য একটা
আমি মনে করি এটা ভালো দিক। গ্যাস এবং বিদ্যুতের একটা চরম সংকট দেখা দিয়েছিল, সেটা এখন কি অবস্থা আছে এবং তৈরি পোশাক ফ্যাক্টরিতে এলএনজি ব্যবহার উন্মুক্ত করা কেন যাচ্ছে না? গ্যাসের এবং বিদ্যুতের সংকটের মধ্যে আমি গ্যাসের কথাটাই বেশি বলবো। বিদ্যুৎটা একটু স্বাভাবিক পর্যায়ে আছে, কিন্তু গ্যাসের যে সংকট থেকে আমরা এখন উত্তরিত হতে পারিনি। কারণ আমাদের কিন্তু যত বেশি এক্সপ্লোরেশন হবে গ্যাস ফিল্ডগুলো, তখনই কিন্তু আমরা গ্যাসের স্বাভাবিক পর্যায়ে আসবো। আমাদের কিন্তু নতুন কোনো কূপ আমরা বের করতে পারিনি বা এক্সপ্লোর করতে পারিনি যে আমাদের এখানে সারপ্লাস কিছু গ্যাসের সরবরাহ আমরা দিতে পারবো। আমরা নির্ভর করছি এলএনজির উপরে। তো এলএনজি সেটা তো একটা কৃত্রিম সরবরাহের মাধ্যমে একটা ব্যাকআপ দেয়া, বিদেশ থেকে এলএনজি এনে আমাদের ন্যাশনাল গ্রিড লাইনে দিয়ে আমাদের কলকারখানাকে সচল রাখার একটা প্রক্রিয়া। তো এটা হচ্ছে, এটা আপনার বিদেশ থেকে এসে ওইভাবেই চালাচ্ছে, কিন্তু এটা কিন্তু দীর্ঘস্থায়ী বা স্থায়ী সমাধান না। আমি মনে করি যে এখন সময় এসেছে আমাদের বিভিন্ন গ্যাস কূপগুলোকে একটু নার্সিং করা এবং নতুন কূপ উত্তোলনের মাধ্যমে গ্যাসের নতুন নতুন সোর্সিংগুলো বের করে এনে আমাদের এই অর্থনৈতিক চাকাকে ঠিক রাখতে হবে। আর এখানে গ্যাসের ক্ষেত্রে গ্যাসের যেই যত ঘনফুট গ্যাস বর্তমানে মজুদ আছে, এই মজুদের ক্ষেত্রে একটা রেশনিং করা লাগবে। এই কথাটা আমি সবসময় বলে আসছি যে এই রেশনিংটা হচ্ছে যে আগে শিল্পকে বাঁচাতে হবে, শিল্পে গ্যাসের সরবরাহটাকে আগে প্রাধান্য দিয়ে তারপরে ডোমেস্টিক যে সাইডটা আছে সেটাকে দেখতে হবে। তাহলে আমাদের অর্থনীতিও ঠিক থাকবে এবং আমরা সার্বিকভাবে আমরা একটা উইন উইন সিচুয়েশনে থাকবো। অবশ্যই যারা যথাযথ কর্তৃপক্ষ আছেন তারা নিশ্চয়ই আপনার যে কথাটা বলেন সেদিকে নজর দেবেন। আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। মরার উপর খাড়া ঘাড় বলতে আমরা ব্যাংক ঋণের সুদের হার বৃদ্ধির কথাকে বলে থাকি, সেটা কি অবস্থা এখন? এটা তো মানে কোনোভাবেই মানে অর্থনীতির অগ্রগতির ক্ষেত্রে এটা ভালো নয়। কারণ আমরা দেখেছি যে আপনার ডাবল ডিজিট যে সুদের হার বর্তমানে প্রবর্তন করা হয়েছে, যেটা আগে ছিল ডিপোজিট হার ছিল আপনার কি বলে 9%, আর ডিপোজিট হার 6% ছিল, আর লেন্ডিং ছিল 9%। তো সেখান থেকে এখন এটাকে 12-14% এবং বিভিন্ন ব্যাংক ইচ্ছে মতো যার যার মতো তারা এটাকে আস্কিং করছে। এটা ঠিক নয়, কারণ আমাদের অর্থায়ন যেটা যদি একটু সহনীয় না হয় তাহলে আপনার শিল্পায়নকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। আমি মনে করি সিঙ্গেল ডিজিটে নিয়ে আসতে হবে ব্যাংকের সুদের হার, এবং নগদ প্রণোদনা সহ সরকারি যে কিছু নীতিমালা এগুলোকে আরও সহনশীল করলে আমাদের এই শিল্প সহ অন্যান্য সামগ্রিক শিল্পের একটা সুন্দর সুবাতাস আমাদের এই বইবে, এবং এটাতে আমরা অনেক এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের আয়োজনে আপনাকে যুক্ত হওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। দর্শক, আজকে আমরা কথা বলছিলাম তৈরি পোশাক শিল্পের নতুন বাজার এবং সমসাময়িক নানা যে আর্থিক খাতে সমস্যাগুলো দেখা দিচ্ছে সেটা নিয়েও আমরা কথা বলছিলাম। আশা করছি আমরা অচিরেই এই সংকটগুলো কাটিয়ে আমাদের অতিথি যেমনটা বলছিলাম যে সুবাতাস বইবে, সে আশাই আমরা করছি। আজকে এই পর্যন্তই। অন্য কোনো দিন আমরা নিশ্চয়ই অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে চলে আসবো। সেই পর্যন্ত সবাই এটি নিউজের সঙ্গে থাকবেন। অসংখ্য ধন্যবাদ।